সৌদি যুবরাজের বিরুদ্ধে খুনের মামলা করলেন সাংবাদিক খাশোগির বাগদত্তা। চীনে ব্যবসায়িক অফিস ও ব্যাংক হিসাব আছে ট্রাম্পের। ইসলাম মুসলমানদের আক্রমণ করা ম্যাক্রোর নীতি, বলছেন এরদোগান। ভারত সফরে যুক্তরাষ্ট্রের 2 প্রভাবশালী মন্ত্রী। সেই চীনা সেনাকে ফেরত দিল ভারত। ফিলিস্তিনিদের ঐক্য ভণ্ডুল করতে ব্যাপক ষড়যন্ত্র চলছে, বলছে হামাস। অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মাধ্যমে পরমাণু সমঝোতা পূর্ণতা পেয়েছে, বলছে চীন। বাইডেনের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন ওবামা। অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে না ইরান, বলছেন জারিফ। মুসলিম জাতিগুলো এই অপমান সহ্য করবে না, ইরানের সর্বোচ্চ নেতা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ওই মামলা দায়ের করা হয়। এতে অভিযোগ করা হয়েছে, সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছে। 2018 সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তুর্কি বাগদত্তা হাতিস চেঙ্গিসকে কনসুলেটের বাইরে রেখে সেখানে প্রবেশ করেন এই সাংবাদিক। এরপর সেখানেই তাকে হত্যা করা হয়। বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে 2 অক্টোবর ইস্তানবুলের সৌদি কনসুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক। তবে তার মৃতদেহের কোনো সন্ধান দেয়নি সৌদি আরব। হত্যার পর তাকে টুকরো টুকরো করা হয়। সৌদি আরবের পাশাপাশি তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত বিচার কাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সৌদি যুবরাজের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে নিহতের বাগদত্তা হাতিস চেঙ্গিস ও ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও নামের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে। অভিযোগ উল্লেখ করা হয়েছে, সৌদি যুবরাজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একদল কর্মকর্তার কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা ও প্রস্তুতির ফলে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। জামাল খাশোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমসে কলাম লিখতেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ সৌদি রাজ পরিবারের সমালোচনায় স্থান পেয়েছে তার বিভিন্ন লেখায়। এতেই রাজ পরিবার ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়। চীনে ব্যবসায়িক প্রকল্প নিয়ে কয়েক বছর কাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে তার অজ্ঞাতনামা একটি ব্যাংক হিসাবও আছে। প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বেইজিংয়ের প্রতি দুর্বল নির্বাচনী প্রচারণে ট্রাম্প এমন চিত্রই ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে। কিন্তু মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে তার ভিন্ন চিত্র দেখা গেছে। ট্রাম্প এতদিন দাবি করে আসছিলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার অধীন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে জো বাইডেনের ছেলে হান্টার চীন ও ইউক্রেনে ব্যবসায়িক সুবিধা নিয়েছেন, যদিও তার দাবির পক্ষে কোনো প্রমাণ ছিল না। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট পদে প্রথম নির্বাচনকালে চীনে ট্রাম্পের একটি অফিস ছিল, এমনকি দেশের সরকার নিয়ন্ত্রিত একটি বড় কোম্পানিরও অংশীদার ছিলেন। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে একটি ব্যাংক হিসাবও চালাচ্ছিলেন তিনি, যা নিয়ন্ত্রণ করত ট্রাম্পের ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্টস কোম্পানি। ট্রাম্পের করের নথি ঘেটে এমন তথ্য পাওয়ার দাবি নিউ ইয়র্ক টাইমসের। এছাড়া ব্রিটেন ও আয়ারল্যান্ডেও ট্রাম্পের ব্যাংক হিসাব আছে, অর্থাৎ নিজ দেশের বাইরে ট্রাম্পের মাত্র 3টি ব্যাংক হিসাব রয়েছে। 2013 থেকে 15 সালের মধ্যকার সময়ে চীনের লাইসেন্স পাওয়ার চেষ্টাকালে $1,80,561 কর দিতে হয়েছে ট্রাম্পের কোম্পানিকে। ট্রাম্প সংস্থার আইনজীবী অ্যালান গার্টেন বলেন, স্থানীয় কর পরিশোধ করতে যুক্তরাষ্ট্রে অফিস আছে এমন একটি চীনা ব্যাংকে হিসাব খুলেছিল তার কোম্পানি, কিন্তু 2015 সালের পর থেকে তাতে কোনো লেনদেন বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়নি। অফিসটিও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। ইসলাম মুসলমানদের আক্রমণ করা ম্যাক্রোর নীতি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। মঙ্গলবার তুর্কির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেছেন। মুসলিম বিশ্বকে সতর্ক করে এরদোগান বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা তাদের সম্প্রদায়কে বর্ণবাদ ও সন্ত্রাসবাদের মতো বিপদের হাত থেকে রক্ষা করতে হবে। এটি মুসলমানদেরকে ভেতর থেকে পরাস্ত করার হুমকি ঝুঁকি আছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, বর্ণবাদ, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও বিশেষত সন্ত্রাসের মতো অশান্তি এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যা ইসলামী বিশ্বকে ভেতর থেকে পতনের দিকে নিয়ে যেতে পারে। বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে 1000 মুসলমান সন্ত্রাস অথবা সহিংসতার শিকার হয়। অজ্ঞতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মুসলমানরা সন্ত্রাস, ক্ষুধা এবং বৈষম্যের মতো এমন অনেক জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে, যোগ করেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বের ইসলামফোবিয়া নীতির সমালোচনা করেন। সবশেষ উদাহরণ হিসেবে তিনি ফ্রান্স, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কথা তুলে ধরেন। এরদোগান বলেন, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ইসলাম ও মুসলমানদের আক্রমণ করছে। আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের 2 প্রভাবশালী মন্ত্রী। তারা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। মঙ্গলবার আটলান্টিক কাউন্সিলের এক ভাষণে এই সফরের কথা নিশ্চিত করেন মার্ক এসপার। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, রাশিয়া ও চীনের প্রভাব মোকাবেলায় পুরনো মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার এবং নতুন সম্পর্ক তৈরির অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ভারতকে প্রতিনিয়ত চীনা আগ্রাসন মোকাবেলা করতে হচ্ছে বলেও মন্তব্য করেন এসপার। তিনি বলেন, এই শতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে দিল্লি হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। এমন সময় যুক্তরাষ্ট্রের 2 প্রভাবশালী মন্ত্রীর ভারত সফরের খবর এলো যখন তাইওয়ান ইস্যুতে দিল্লির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে বঙ্গোপসাগরে ভারতের আসন্ন যৌথ নৌমহড়ার ঘোষণাতেও ক্ষুব্ধ বেইজিং। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ডেমোক্রেটিক প্রতিপক্ষ জো বাইডেন প্রায় প্রতিটি ইস্যুতে ভিন্ন মত পোষণ করেন। এখানে অন্যতম ব্যতিক্রম হলো ভারত নিয়ে তাদের নীতি। দিল্লির সাবেক কূটনীতিকরা বলছেন, মার্কিন পররাষ্ট্রনীতিতে ভারতের অবস্থান কি হবে সে বিষয়ে 2 বড় দলই একমত। বিরোধপূর্ণ লাদাখ সীমান্তে ভারতের হাতে আটক চীনা সেনা সদস্যকে ফিরিয়ে দিয়েছে দিল্লি। চীনের সামরিক বাহিনীর মুখপাত্র পিপলস লিবারেশন আর্মি ডেইলির এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। সোমবার ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল, লাদাখ সীমান্তের দেমচোক এলাকা থেকে চীনা সেনা সদস্য কর্পোরাল ওয়াং ইয়া লোনকে আটক করা হয়েছে। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে তাকে আটকের কথা জানায় দিল্লি। তার কাছ থেকে সামরিক ও বেসামরিক কয়েকটি নথি পাওয়ার কথাও জানানো হয়। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাকে চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে তুলে দেওয়া হবে। পিপলস লিবারেশন আর্মি ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে তাকে চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় সেনা বিবৃতির পর সোমবার রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, পশুপালকদের সহায়তা করার সময় রোববার সন্ধ্যায় ওই সেনা সদস্য পথ হারিয়ে ফেলে। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয় বলেও দাবি করে চীনা কর্তৃপক্ষ। চীনা সেনাবাহিনীর এক মুখপাত্র ঝাং সুইলি জানান, পরে ভারতীয় কর্তৃপক্ষ ওই সেনা সদস্যকে খুঁজে পাওয়ার কথা বেইজিংকে জানায়। এছাড়া মেডিকেল পরীক্ষার পর তাকে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। প্রতিশ্রুতি রেখে চীনা সেনাকে ফিরিয়ে দিল ভারত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে দেশি বিদেশি যেসব ষড়যন্ত্র হচ্ছে তা সফল হবে না। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া জাতিসংঘ মহাসচিবের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি নিকোলাইস নাদিভের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে সরাসরি আলাপের সময় মন্তব্য করেছেন। হানিয়া বলেন, ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে সংলাপ পিছিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা রুখে দেবে হামাস। ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের 2 প্রধান আন্দোলন হামাস ও ফাতাহ সবগুলো ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে। এ সময় স্লাদিনোভ বলেন, ফিলিস্তিনিদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত যে কোনো পদক্ষেপের প্রতি জাতিসংঘের সমর্থন রয়েছে। হামাস ও ফাতাহ আন্দোলনের প্রতিনিধিরা সবগুলো ফিলিস্তিনি সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে এক বৈঠকে বসেছেন। বৈঠকে ফিলিস্তিনের স্বাধীনতা ও জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উপর জোর দেওয়া হয়। দুপক্ষের মধ্যে পরবর্তী বৈঠক কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের প্রথম পর্যায়ে 18 অক্টোবর পূর্ণতা পেয়েছে। ওই প্রস্তাবের ভিত্তিতে গত 18 অক্টোবর ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক বক্তব্যে এমন মন্তব্য করেছেন ওয়াং ই। চীনা পররাষ্ট্রমন্ত্রী পারস্য উপসাগর পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে এই পরিষদের 2231 নম্বর প্রস্তাব রক্ষা করার জন্য
সব পক্ষের প্রতি আহ্বান জানান। 18 অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রতি ইঙ্গিত করে ওয়াং ই বলেন, নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশ পরমাণু সমঝোতা ও 2231 নম্বর প্রস্তাবের ন্যায়সঙ্গত বাস্তবায়ন চায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে বুধবার ফিলাডেলফিয়ায় প্রচারণা অংশ নিচ্ছেন। এটি হবে তার প্রথম প্রচারণার অংশ নেওয়া। বাইডেনের প্রচারণা কেন্দ্র থেকে বলা হয়েছে, ওবামা একটি ড্রাইভ ইন কার র্যালি বা গাড়ির র্যালিতে অংশ নেবেন এবং পেনসিলভেনিয়াদের আগাম ভোট দেওয়ার পরিকল্পনা করতে উৎসাহিত করবেন। ডেমোক্রেটরা করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের দিন লম্বা লাইনে না দাঁড়িয়ে আগাম ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইউএস ইলেকশন প্রজেক্ট বলছে, ইতিমধ্যে দেশটির 3.5 কোটি ভোটার ভোট দিয়ে ফেলছে। এদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশজুড়ে বড় বড় সমাবেশ করলেও বাইডেন করোনা সংকটের কারণে ছোট সমাবেশের আয়োজন করেছে। ড্রাইভ ইন কার র্যালি বা গাড়ি সমাবেশ সমর্থকরা গাড়িতে অবস্থান করবেন, যা বাইডেনের নির্বাচনী প্রচারণার একটি বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। পেনসিলভেনিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়ার জনসংখ্যা 16 লাখ। আগামী 3রা নভেম্বর নির্বাচনের বাইডেন ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা কোনোভাবে অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে না। গত মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে দেয়া বক্তৃতায় জাওয়াদ জারিফ একথা বলেছেন। রাশিয়ার উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাওয়াদ জারিফ বলেছেন, আমাদের অঞ্চলে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এবং বিপুল পরিমাণ বিদেশি সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চরমপন্থী এবং সন্ত্রাসবাদের বিপজ্জনক উত্থান ঘটানো হয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলকে সর্বাধুনিক অস্ত্রের গুদামে পরিণত করা হয়েছে। মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতা সৃষ্টি করে বাইরের কিছু দেশ তাদের সেনা মোতায়েনের সুযোগ নিয়েছে এবং এই অঞ্চলে তারা বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে। জারিফ একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা প্রায় 50,000 সেনা মোতায়েন করেছে এবং 29টি ঘাঁটি প্রতিষ্ঠা করেছে, যেখানে 300 যুদ্ধ বিমান রয়েছে। প্রায় সব সময় আমাদের পানি সীমার কাছে আমেরিকার বিমানবাহী যুদ্ধজাহাজ টহল দেয় এবং বহুসংখ্যক ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমেরিকার সেনা, স্পেশাল ফোর্স, বিমান ও নৌবাহিনীর জন্য 4টি সেন্ট্রাল কমান্ড হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করা হয়েছে। জারিফ আরও বলেন, 2014 সাল থেকে 2018 সালের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে যত অস্ত্র বিক্রি হয়েছে তার 4 ভাগের 1 ভাগ কিনেছে পারস্য উপসাগরীয় দেশগুলো এবং আমেরিকা হচ্ছে প্রধান বিক্রেতা। বাইরের দেশগুলোর সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের জনগণকে রক্ষার জন্য নয়, বরং তাদের ক্ষমতা ঠিক রাখার জন্য বলেও মন্তব্য করেন জারিফ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রোজমা খামেনি আবারও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম জাতিগুলো ইহুদিবাদী সরকারের সঙ্গে আপোষ রফার এই অপমান কখনো মেনে নেবে না। মঙ্গলবার শেষবেলা এক টুইটার বার্তায় আয়াতুল্লাহ উজমা খামেনি বলেন, আমেরিকা যদি ভেবে থাকে তারা এই পদ্ধতিতে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে পারবে, তাহলে মার্কিনিরা চরম ভুলের মধ্যে রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যে আরব সরকারই ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে, দেশের জনগণের মধ্যে ওই সরকারের জনপ্রিয়তায় ধস নামবে। আয়াতুল্লাহ খামেনির টুইটার বার্তায় বলা হয়েছে, মুসলিম জাতিগুলো কখনোই ইহুদিবাদী সরকারের সঙ্গে আপোষ রফার এই অপমান মেনে নেবে না। আমেরিকা যদি ভেবে থাকে তারা এই পদ্ধতিতে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে পারবে, তাহলে মার্কিনিরা চরম ভুল করছে। যে সরকারি দখলদার ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় বসবে, দেশে ওই সরকারের জনপ্রিয়তায় ধস নামবে। ইরানের সর্বোচ্চ নেতা এর আগে ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে গোটা মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য সংযুক্ত আরব আমিরাতের তীব্র নিন্দা জানান।